ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভাবো তো, মাঝরাতে তুমি একা হেঁটে যাচ্ছ গ্রামের কবরস্থানের পাশ দিয়ে। চারপাশে নিস্তব্ধ অন্ধকার, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ কোনো এক কবর থেকে মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছে। প্রথমে মনে হবে হয়তো কানে ভুল শুনছ, কিন্তু যত এগোবে আওয়াজ তত স্পষ্ট হবে, যেন মাটির নিচ থেকে কেউ চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। এখন ভাবো, তুমি যদি সেখানে থাকতে কি করতে? পালাতে পারতে, নাকি দাঁড়িয়ে থাকতে পারতে এই ভয়ঙ্কর সত্যের সামনে? আমি জানি মানুষ সহজে অদ্ভুত গল্প বিশ্বাস করে না। আমি নিজেও বিশ্বাস করতাম না যতক্ষণ না আমি এটি নিজের চোখে দেখেছি। কিন্তু আজ আমি সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য। এটা শুধু একটি গল্প নয়, এটা আমার জীবনের এক গভীর আতঙ্ক। আমি সেই রাতে বেঁচেছিলাম শুধু ভাগ্যের কারণে। আমি গ্রামের বাইরে বড় হয়েছি। গ্রামের নাম বলবো না, কারণ আমি চাই না কেউ সেখানে গিয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হোক। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো কবরস্থান। সেই কবরস্থান বহু বছর ধরে ব্যবহৃত হয়নি। বৃদ্ধরা বলে সেই কবরস্থানের কবরগুলো অশান্ত, যেখানে মৃতরা শান্তি পায় না। ছোটবেলা থেকে সেই কবরস্থানের কথা শুনে আমি হিমশিম খেতাম। আমাদের গ্রামে সবাই সেই কবরস্থান এড়াতো। রাত হলে কেউও সেখানে যেত না। সেই রাতে আমি একা ছিলাম। আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তা খালি, চাঁদ আংশিকভাবে মেঘের আড়ালে ছিল। হাওয়া ঠান্ডা এবং অস্থির, যেন কোনো অদৃশ্য চোখ আমাকে টিপে দেখছে। আমার পায়ের আওয়াজ ছাড়া সব কিছু নিস্তব্ধ। হঠাৎ আমার মনোযোগ চলে গেল এক অচেনা আওয়াজের দিকে। দূর থেকে যেন কেউ নরম কণ্ঠে কান্না করছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ রাস্তায় দুঃখিত বা শিশু কাঁদছে, কিন্তু আওয়াজ ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি হাঁটা কমালাম। মনে হচ্ছিল হাওয়া বদলেছে, হালকা গন্ধ এসেছে, মাটির গন্ধ আর সড়কের ধুলোর সঙ্গে মিলিয়ে একটি স্যাঁতসেঁতে ঘ্রাণ। আমি হঠাৎ লক্ষ্য করলাম আওয়াজটি আসলে কবরস্থান দিক থেকে। প্রথমে ভয় পেলাম, কিন্তু কৌতূহল আমাকে থামতে দেয়নি। আমি নিজেকে বললাম, শুধু দেখব। কবরস্থানে পৌঁছে আমি দেখি অন্ধকার গভীর। চাঁদের আলো কবরের ওপর পড়ছে, কিন্তু কবরের গর্তগুলো কেমন যেন অন্ধকারের মধ্যে ডুবে আছে। সেই কান্নার আওয়াজ এবার স্পষ্ট। মনে হচ্ছিল কেউ বা কিছু গভীর কবর থেকে আমাকে ডাকছে। আমি কানে হাত দিয়ে শুনলাম, কেউ বলছিল, সাহায্য করো, আমাকে মুক্তি দাও। আমার বুক ধকধক করতে শুরু করলো। আমি হাঁটু বাঁকিয়ে দাঁড়ালাম, কিন্তু ভয় আমাকে পিছনে ঠেলে দিচ্ছিল। আচমকা কবরের একটি গর্তে মাটি হালকা সরতে শুরু করলো। আমার মনে হলো যেন কেউ ভিতরে আছড়ে পড়ছে। আমি পিছনে সরে গেলাম, কিন্তু পায়ের নিচে মাটি কেঁপে উঠল। হঠাৎ গন্ধটা আরও জোরালো হলো, কাঁচা মাটির রক্ত মিশ্রিত ঘ্রাণ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠ বের হলো না। আমার চোখের সামনে কবরের ঢাকনা ধীরে ধীরে খোলার চেষ্টা করছে। সেই সময় আমি অনুভব করলাম কাঁপুনি আমার শরীর জুড়ে। আমি মনে মনে ভাবলাম, যদি আমি এগিয়ে যাই হয়তো মৃত্যুর মুখোমুখি হব। কিন্তু কৌতূহল, সেই দুঃস্বপ্ন কৌতূহল আমাকে টেনে আনলো। মাটি সরতে সরতে একটা হালকা আকারের হাত বের হলো। এটি ছোট নয়, বড় এবং ফ্যাকাশে, অস্থিসন্ধিগুলো স্পষ্ট।
আমি বুঝতে পারলাম আমি ঠিক একটি মৃত মানুষের কবরের মুখোমুখি। সেই হাতটি ধীরে ধীরে ওপরের দিকে উঠে এলো, আর সাথে সাথে কণ্ঠের আওয়াজ আরও শক্ত হয়ে উঠল। আমি তখনও স্থির দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাতাস থেমে গেল, সেই কান্নার শব্দও থেমে গেল। আমি ভাবলাম হয়তো কেবল বাতাসের খেলা, কিন্তু তারপর খুব কাছ থেকে কেউ আমাকে ডেকে বলল, আমাকে দেখো, আমাকে ছাড়াও। আমি সেদিন প্রথম বেঁচে থাকার জন্য দৌড়ে পালিয়েছি। রাতের অন্ধকার, কবরের গন্ধ এবং সেই অশরীরী কণ্ঠ আজও আমার মনের মধ্যে বাজে। গ্রামের মানুষদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করেছি। তারা সবাই তাকিয়ে থেকে চুপ, কেউ বলেনি এটা স্বাভাবিক নয়। তাহলে কি সত্যিই কিছু আছে কবরের নিচে? আমি জানি না। আমি শুধু জানি সেই রাতে আমি এক অদ্ভুত অশান্ত কিছু দেখেছি। আর আজও যদি রাতে একা থাকি, আমি সেই কণ্ঠের আওয়াজ শুনতে পাই। কেউ কান্না করছে, সাহায্য চাইছে। রাতটি তখন সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। আমি যখন পালাতে শুরু করি তখন মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে কেউ আমার পায়ের দিকে হাত বাড়াচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ থমকে গেলাম, কারণ সেই কণ্ঠ এবার আরও স্পষ্ট হয়ে আমার কানে এসে পড়ল। এটি কেবল কান্না নয়, বরং চিৎকার, টেনে টেনে বলা, আমাকে মুক্তি দাও, আমাকে দেখো। আমার শরীর কাঁপছিল, পায়ে যেন অদৃশ্য জেলেপুলের শক্ত রশি বাঁধা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা আটকে গেছে। সেই কণ্ঠ যেন জানতো আমি ভয় পাচ্ছি। প্রতি শব্দ আমাকে আরও কাছে টানছিল। আমি হঠাৎ লক্ষ্য করলাম কবরের গর্ত থেকে মাটির ওপর একটা ফাঁক দিয়ে শীতল বাতাস বের হচ্ছে। বাতাসের সঙ্গে গরম মাটির ঘ্রাণ মিশে একটি অদ্ভুত ক্লেশজনক অনুভূতি তৈরি করেছিল। আমি সেখান থেকে পিছু হটতে গিয়ে পড়ে গেলাম। মাটির ধুলো আমার মুখে ঢুকে গেল, কিন্তু ভয় এতটাই যে আমি তাৎক্ষণিকভাবে তা অনুভবও করতে পারিনি। এক মুহূর্ত আমি স্থির, এক মুহূর্ত পরে আবার দৌড়। কিন্তু ঠিক সেই সময় আমি লক্ষ্য করলাম কবরের কাছাকাছি কিছু অদ্ভুত চিহ্ন। মাটি অস্বাভাবিকভাবে খোঁচা খাওয়া, যেন কেউ ঘনিষ্ঠভাবে খুঁড়ে কিছু লুকিয়েছে। হাতটি, যেটা প্রথমে শুধু হালকা দেখিয়েছিল, এখন সম্পূর্ণরূপে বেরিয়ে এসেছে। এটি আরেকটু মানবীয় রূপ নিল, কিন্তু ত্বক ফ্যাকাশে, অস্থিসন্ধি স্পষ্ট এবং নখগুলো দীর্ঘ, নোংরা। আমি তখন বুঝতে পারলাম এটি শুধুমাত্র একটি মৃতদেহ নয়, এটি একটি অশান্ত আত্মা যা বছরের পর বছর ধরে কবরের নিচে বন্দী ছিল। সে আমাকে চেয়েছে, আমাকে সাহায্য করতে, আর আমি, একটি জীবিত মানুষ, তার একমাত্র লক্ষ্য। হঠাৎ কণ্ঠ এবার বলল, এখানে দেখো, মোর মুক্তি দাও। আমি অবাক, ভীত এবং কৌতূহল, এই তিনটে অনুভূতি একসঙ্গে জড়িয়ে ধরল। আমি স্থির দাঁড়িয়েছিলাম, শুধু তাকিয়েছিলাম সেই অশরীরী হাতের দিকে। আমার মনে হচ্ছিল যদি আমি এগিয়ে যাই, হয়তো এটি আমাকে টেনে নেবে মাটির নিচে। কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারল না। আমি ধীরে ধীরে কবরের দিকে এগোলাম। তখনই হঠাৎ বাতাস থেমে গেল। সমস্ত নিস্তব্ধতা, শুধু কণ্ঠ এখনও আমার কানে বাজছে। আমি একবার চোখ বন্ধ করি এবং মনে মনে বলি, এটা বাস্তব নয়, শুধু কাল্পনিক, এটা শুধু তোমার মন তৈরি করছে। কিন্তু চোখ খুলতেই আমার দৃষ্টি কবরের ভিতরের দিকে পড়ল। অন্ধকারের মধ্যে কিছু অদ্ভুত ফ্যাকাশে আলো, মনে হচ্ছিল মৃতদেহের চোখ থেকে যেন মাঝে মাঝে ঝলমল করছে।
আমি ধীরে ধীরে বুঝতে পারলাম এটি একটি সংকেত নয়, এটি ডাক, আহ্বান। আমি তখন কেবল দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি কেবল তাকিয়ে থাকলাম। হঠাৎ কণ্ঠ আরেকটু জোরে হয়ে বলল, আমাকে ছাড়াও তুমি সাহায্য করতে পারো। আমি কাঁপতে কাঁপতে মনে করলাম, শুধু শোনার জন্য নয়, আমি হয়তো কোনো বিপদে পড়ব যদি এগিয়ে যাই। সেই মুহূর্তে এক অদ্ভুত শক্তি আমাকে টানতে লাগলো। আমি দৌড়াতে চেয়েছিলাম, কিন্তু পায়ে লাগছিল না। মনে হচ্ছিল কবরের মাটি আমাকে ধরে রাখছে। আমি হাত ছুঁড়ে হাতটি ধরার চেষ্টা করি এবং অবাক করার মতো হাতটি আমার হাত ছুঁলো। শরীর কাঁপছিল, কিন্তু এক অদ্ভুত শান্তি অনুভূত হলো। কণ্ঠ এবার নরম, আবদ্ধ নয়, বরং কোমলভাবে বলল, ধন্যবাদ, কিন্তু এখন তুমি জানবে সত্য। এবং সেই সঙ্গে কবরের ভিতর থেকে ফোঁটা ফোঁটা অন্ধকারের কণা আমার চোখের সামনে ঝলমল করল। আমি হঠাৎ ভাবছিলাম, এটি কি বাস্তব? আমি কি কল্পনা করছি? কিন্তু এরপর একটি ছোট ভিজে চিঠি মাটির ওপর পড়ে আছে। চিঠিতে লেখা ছিল অদ্ভুত হস্তাক্ষরে, আমি ধীরে ধীরে হারিয়েছি, কিন্তু তুমি আমাকে দেখেছ। এখন তুমি জীবিতদের সতর্ক করো, এই স্থানটি শত্রুদের নয়, বন্ধুত্বপূর্ণ নয়। হাওয়া ফিরত এলো, মাটি শান্ত হলো, কিন্তু আমি জানতাম আমি শুধু অর্ধেক বেঁচে আছি। কিছু আঘাত এবং কিছু ভয় এখনো আমার সঙ্গে আছে। সেই রাত থেকে আমি ঘুমাতে পারি না, ভয় আমাকে রাতে জাগায়। সেই কণ্ঠ এখনো মাঝে মাঝে আমার কানে বাজে। আমি তখনও জানি না সেই কণ্ঠে কি সত্যি মৃত্যুর পরের আত্মা ছিল, নাকি আমি কেবল মানসিকভাবে প্রভাবিত হয়েছিলাম। তবে একটি কথা নিশ্চিত, আমি একা ছিলাম, কিন্তু আমি দেখেছি, শুনেছি এবং অনুভব করেছি কবরের অশান্ত ছায়া। সেই রাতের পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। যেদিন কবরের হাত আমার হাত ছুঁয়েছিল, সেদিন থেকেই আমার চারপাশের সব কিছু যেন বদলে গেল। আমি চোখ বন্ধ করলেই দেখতে পেতাম অন্ধকারে ঝলমলে ফ্যাকাশে দুটি চোখ, আর সেই কণ্ঠ, আমাকে মুক্তি দাও। প্রথম দিন ভেবেছিলাম হয়তো দুঃস্বপ্ন, দ্বিতীয় দিনেও আমি সেই শব্দ শুনলাম। তৃতীয় দিন রাতে আমার ঘরের জানালার পাশে বসে আমি স্পষ্ট শুনলাম যেন আমার ঘরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 2টা, পুরো গ্রাম ঘুম। বাইরে বেরোতেই দেখি শূন্য রাস্তায় কুয়াশা নেমেছে, হাওয়া ঠান্ডা আর একটা ঘন মাটির গন্ধ। আমি জানতাম এটা সেই কবরস্থানের গন্ধ, আর এই গন্ধ মানেই কণ্ঠও আসবে। আমি নিজেকে শান্ত করতে চাইছিলাম, কিন্তু আমার কৌতূহল যেন বাড়ছিল। ভাবলাম যদি সত্যিই কিছু থাকে, তাহলে আমি এবার সেটার মুখোমুখি হব। তাই পরের দিন রাতে আবার কবরস্থানে গেলাম। চাঁদ নেই, আকাশ কালো, হাওয়া স্থির। সেই নীরবতার মধ্যে কেবল আমার শ্বাস আর কবরের দিক থেকে আসা কান্নার আওয়াজ। এবার আওয়াজটা অন্যরকম। এবার কান্নার সঙ্গে সঙ্গে হাহাকার আর ধ্বনি যেন মাটির নিচে বাজছে। আমি কবরের কাছে গেলাম। আগেরবার যেটা নাড়াচাড়া হচ্ছিল সেটি এখন স্থির, কিন্তু মাটির ফাঁক দিয়ে যেন শীতল বাতাস বেরোচ্ছে, আর আমার কান বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি নিচু হয়ে মাটি ছুঁলাম। ঠান্ডা নয়, বরং গরম। মনে হচ্ছিল মাটির নিচে কিছু ফুটছে। হঠাৎ আবার সেই কণ্ঠ, এবার ফিসফিস নয়, বরং স্পষ্ট, তুমি এসেছ, তুমি আমাকে শুনেছ, আমাকে মুক্তি দাও। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? কণ্ঠ উত্তর দিল না, বরং কাঁদতে লাগলো। কিন্তু সেই কান্নার মাঝে এবার একটি শব্দ ভেসে এলো, নিচে এসো।
আমি হতবাক। নিচে যাব মানে? মাটির নিচে, কবরের ভিতর? এটা অসম্ভব। কিন্তু আমার মনে হচ্ছিল আমি না গেলে হয়তো কখনো এই ভয় থামবে না। আমি নিজের ভয়কে চেপে ধীরে ধীরে কবরের পাশে খুঁড়তে লাগলাম। মাটি খুঁড়তেই এক ধরনের অদ্ভুত ঘ্রাণ পেলাম। পচা ফুল, স্যাঁতস্যাঁতে কাপড় আর গরম লোহার মতো এক ধরনের তীব্র গন্ধ। মাটির ফাঁক দিয়ে হালকা ধোঁয়া বেরোচ্ছে। আমি যতই খুঁড়ছি ততই আওয়াজটা স্পষ্ট হচ্ছে। হঠাৎ দেখি মাটির ভিতর কাঠের এক পুরনো কফিনের প্রান্ত। কফিনটি অর্ধেক ভেঙে গেছে। এর ভিতর থেকে ফ্যাকাশে আলো বেরোচ্ছে, আর সেই আলো যেন কণ্ঠের সঙ্গে মিলিয়ে এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। আমি চোখ বড় করে তাকিয়ে আছি। কফিনের ভিতর কিছু নড়ছে। প্রথমে মনে হলো পোকা, কিন্তু না, এটা মানুষের আঙুল। ফ্যাকাশে, হাড় চামড়া জড়ানো আঙুল। কণ্ঠ এবার সরাসরি কফিন থেকে আসছে, আমাকে মুক্তি দাও। আমি হাত বাড়িয়ে কফিনের ভাঙা অংশ সরালাম, আর তখনই দেখি একটা মুখ। পুরো মুখ নয়, অর্ধেক। ত্বক শুকনো, চোখ দুটি গভীর গর্ত, কিন্তু গর্তের ভিতরে ফ্যাকাশে আলো ঝলমল করছে। মুখটা যেন আমাকে চেয়ে আছে। আমার শরীর বরফ হয়ে গেল, কিন্তু তবু আমি সরিনি। আমি শুধু তাকিয়ে আছি। তখন কণ্ঠটা আবার বলল, আমি এখানে বহু বছর ধরে বন্দী। আমি মরেও মুক্তি পাইনি। আমি কাঁপা গলায় বললাম, আমি তোমাকে কিভাবে মুক্তি দেব? মুখটি ধীরে ধীরে নড়ল, যেন শ্বাস নিচ্ছে। তারপর বলল, আমার কবর ভাঙো, আমাকে আলোতে নিয়ে এসো, নইলে তুমিও এই কণ্ঠে বন্দী হবে। আমার হাত কাঁপছিল। আমি খুঁড়ে যাচ্ছিলাম। কফিনের ভাঙা অংশ খুলতে গিয়ে আমার হাত কেটে গেল। রক্ত বের হলো। সেই রক্ত কফিনের কাঠে পড়তেই মুখের আলো আরো উজ্জ্বল হলো। কণ্ঠ এবার নরম, তুমি শুরু করেছ, থেমো না। আমি তখন আর জানি না কি করছি, শুধু খুঁড়ছি। মনে হচ্ছে কেউ আমার হাত ধরে চালাচ্ছে। চারপাশে হাওয়া ঠান্ডা, কিন্তু আমার শরীর ঘামে ভিজে গেছে। হঠাৎ চারদিক ঘুরে গেল। আমার চোখের সামনে অন্ধকার। মনে হলো আমি আর কবরস্থানে নেই। আমি যেন একটি পুরনো ভেজা কক্ষে দাঁড়িয়ে আছি। চারপাশে দেওয়ালগুলো কবরের মতো মাটির তৈরি, আর সেখান থেকে হাহাকার ভেসে আসছে। দূরে সেই মুখটা দাঁড়িয়ে, এবার পুরো শরীর লম্বা, ফ্যাকাশে, হাড়ের মতো পাতলা, চোখের গর্তে ফ্যাকাশে আলো। সে আমার দিকে হাত বাড়িয়ে বলল, তুমি এসেছ, এখন সত্যটা জানবে। আমার বুক ধকধক করছে। আমি বুঝলাম আমি আর শুধু গল্প শুনছি না, আমি গল্পের ভিতরে ঢুকে গেছি। আমি যখন সেই ভেজা অন্ধকার কক্ষে দাঁড়িয়েছিলাম, তখন আমার হৃদয় প্রায় থেমে যাওয়া। চারপাশে শুধু ফ্যাকাশে আলো আর কণ্ঠ, তুমি এসেছ, এখন সত্যটা জানবে। আমি চেয়েছিলাম পালাতে, কিন্তু পায়ে শক্তি নেই। আমার দৃষ্টি তখন সেই মুখোশধারী আত্মার দিকে গেল। মুখোশটি প্রায় আংশিক ভেঙে গেছে, আংশিক মুখ দেখা যাচ্ছে। চোখ দুটি গভীর ফ্যাকাশে আলোর মতো জ্বলছে। মুখের অর্ধেক ত্বক শুকনো, অর্ধেক অদ্ভুতভাবে অস্বাভাবিক, যেমন কেউ মৃতদেহ এবং জীবিত মানুষের সংমিশ্রণ তৈরি করেছে। আমি শ্বাস নিয়েছি, কিন্তু শব্দ বের হলো না। আত্মা ধীরে ধীরে আমার দিকে এগোলো। তার কণ্ঠ এবার কোমল নয়, বরং শক্ত এবং গভীর। তুমি দেখছো যে আমি কখনো শান্তি পাইনি। আমি মরলেও আমার কান্না অবিরাম। কেউ আমাকে মুক্তি দেয়নি, কিন্তু তুমি শোনো, তুমি দেখো। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি কিভাবে সাহায্য করতে পারি? মুখোশধারী আত্মা বলল, আমি এখানে বন্দী, এখানে অন্ধকারে, কবরের নিচে, এত বছর ধরে। কেউ আসেনি, কেউ দেখেনি, শুধু তুমি,
তুমি সাহস দেখেছ। তারপর সে ধীরে ধীরে কফিনের ভাঙা অংশ খুলল। ফ্যাকাশে হাতের আঙুল দিয়ে আমাকে টেনে ধরার চেষ্টা করল। আমি চমকে পিছনে হেঁটে গেলাম, কিন্তু পায়ের তলায় মাটি কেঁপে উঠল। মনে হচ্ছিল কবরের শক্তি আমাকে টেনে নিচ্ছে। এখন আমি বুঝতে পারলাম, এই আত্মা শুধুই কান্নার নয়, এটি কোনো বাঁচা মানুষের মতো চিন্তাশীল। সে চাইছে কেউ তার সঙ্গে সংযোগ স্থাপন করুক, তার কষ্ট বোঝুক। আমার গল্প শোনো। আমি জীবিত ছিলাম, কিন্তু এই গ্রামের লোকেরা আমাকে ভুল বুঝে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। তারা বলেছিল আমি শয়তান, কিন্তু আমি শুধু একা ছিলাম। তারা আমাকে কবরের নিচে ফেলে দিয়েছে, আর আমি মুক্তি পাইনি। মুখোশধারী আত্মা বলল। তার কণ্ঠ শুনে আমার ভয় আরও বাড়ল, কিন্তু এক অদ্ভুত সহমর্মিতা কাজ করল। আমি ধীরে ধীরে তার দিকে এগোলাম। আমার হাত নড়ল, স্পর্শ করার চেষ্টা করলাম। আত্মার হাত আমার হাতে ছুঁল। ঠান্ডা কিন্তু জীবন্ত মতো অনুভূত হলো। আমার কবর ভেঙে দাও, আলো দেখাও, তবেই আমার কান্না থামবে, আর তোমারও। আমি মাথা নাড়লাম, কিন্তু ভয় আর কৌতূহল একসাথে ছিল। আমি জানতে চেয়েছিলাম কিভাবে এই আত্মাকে মুক্তি দেওয়া যায়। আত্মা তখন ধীরে ধীরে একটি ছোট বস্তা দেখালো। বস্তার মধ্যে কিছু পুরনো চিঠি, দাগের চিহ্ন আর কিছু ব্যক্তিগত জিনিসপত্র। সে বলল, এই জিনিসগুলো ছিল আমার জীবনের স্মৃতি, কিন্তু কেউ দেখেনি। এখন তুমি দেখছ, এগুলো ছড়িয়ে দাও, যেন মানুষ জানে আমি ছিলাম। আমি কেবল সাহায্য চাইতাম। আমি বস্তা হাতে নিলাম। মনে হলো আমার হাতের ভেতরেও শক্তি প্রবাহিত হচ্ছে। কণ্ঠ এবার হালকা, শান্ত। তুমি করছো, ধন্যবাদ, এখন আমি শান্তি পাব। এক মুহূর্তে ঘরটা অদ্ভুতভাবে আলো দিয়ে ভরে গেল। আমি চোখ বন্ধ করলাম। যখন খুললাম, তখন নিজেকে কবরস্থানে দেখলাম, কিন্তু কফিনের ভেতর আর কেউ নেই, শুধু ফ্যাকাশে আলো যা গিয়ে মিলেছে অন্ধকারের সাথে। আমি বুঝলাম আমি জীবিত, কিন্তু অভিজ্ঞতা আমার মধ্যে গভীর ছাপ ফেলেছে। এই আত্মা আমাকে শিখিয়েছে ভয় কেবল অজানা থেকে আসে, কিন্তু সত্যিকারের সংযোগ আর সহমর্মিতা ভয়কে প্রশমিত করতে পারে। রাত যখন শেষ হলো, আমি সেই বস্তা নিয়ে গ্রামের দিকে ফিরলাম। মনে হলো গ্রামের মানুষরা জানবে না, কিন্তু আমি জানি আমি কিছু দেখেছি যা কেউ বিশ্বাস করবে না। সেই মুখোশধারী আত্মা আমাকে শুধু ভয় দেখায়নি, আমাকে শিখিয়েছে মানুষের ভুল বোঝা আর দীর্ঘকালীন ব্যথার কথা। সেই রাতের পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। আমার মনে ভয় আর এক অদ্ভুত উত্তেজনা, মিশ্রিত এক অনুভূতি, ভয়, কৌতূহল এবং সহমর্মিতা। সেই মুখোশধারী আত্মার বস্তা হাতে নিয়ে আমি গ্রামের দিকে হাঁটছিলাম। রাত গভীর, আকাশে মেঘ জমেছে, বাতাস স্থির, শুধু কখনো কখনো শীতল হাওয়া আমার গাল ছুঁয়ে যাচ্ছে। গ্রামের রাস্তা শুনশান, কেউ বাইরে নেই, কিন্তু আমি জানতাম আমার সঙ্গে সেই রাতের গল্প এখনো আমার পেছনে ছায়ার মতো টেনে আনছে। মাটির গন্ধ, কবরের কণ্ঠ, মুখোশধারী আত্মার চোখ, সব কিছু যেন আমার সঙ্গে আছে। আমি বাড়ির কাছে পৌঁছলাম। দরজা খোলা, ঘর আলোহীন। আমি বস্তা রাখার জন্য একটি চেয়ারে বসালাম। হঠাৎ বস্তার ভেতর থেকে আবার হালকা ফিসফিস শব্দ আসতে শুরু করল। আমি চোখ বড় করে তাকালাম। ফিসফিস বলল, তুমি সত্যিই এগিয়েছ, সবাইকে দেখাও, আমাকে ভুলে যেও না।
আমি গ্রামের বুড়োদের কাছে গেলাম। তাদের মনে ভয় ছিল, কিন্তু আমি জোর করে বস্তা দেখালাম। চিঠি, দাগের চিহ্ন, কিছু ব্যক্তিগত জিনিসপত্র, সব কিছু তাদের সামনে। বুড়ো একজন হঠাৎ চিৎকার করল, এগুলো কেউ চুরি করেছে বা কেউ মেরে ফেলেছে। কিন্তু আমি জানতাম সত্যি কি। আমি বললাম, না, এগুলো ভুল বোঝার কারণে কেউ মেরে ফেলেছে। এটি সেই আত্মার যা বছর ধরে কবরের নিচে বন্দী ছিল। সে শুধু শান্তি চেয়েছে। এখন আমরা জানব সত্য। বৃদ্ধরা চুপ, সবাই আতঙ্কিত। আমি বুঝতে পারলাম তারা বিশ্বাস করতে পারছে না। কেউ কেউ চোখ ঘুরিয়ে নিয়ে বাইরে চলে গেল, কিন্তু আমি জানতাম সত্যটি সামনে আনা প্রয়োজন। রাত যখন গভীর হলো, আমি বস্তা নিয়ে আবার বাইরে গেলাম। আমি চেয়েছিলাম কেবল কফিনের ওপরে নয়, এই গ্রামের মানুষদেরও আত্মা বুঝতে পারে। কিন্তু হঠাৎ বস্তার ভেতর থেকে আবার ফিসফিস শুরু হলো, সতর্ক হও, কিছু মানুষ সত্যে বিশ্বাস করবে না, কিন্তু তুমি দেখেছ, মনে রাখো। তখন আমি প্রথম অনুভব করলাম, কেবল দেখলেই হয় না। এই আত্মার ভয়, যন্ত্রণা আর কান্না সব কিছু এখন আমার জীবনের অংশ। আমি বুঝতে পারলাম যে কণ্ঠ কেবল কবরের নিচে ছিল না, এটি এখন আমার চারপাশের বাতাসে ছড়িয়ে আছে। রাতটি কাটল। বস্তা গ্রামের সকলের সামনে রাখা হলো। কেউ কেউ ভয় পেল, কেউ কেউ কৌতূহল প্রকাশ করল। কিন্তু আমি জানতাম, সত্যি মুক্তি পেতে হলে আমাদের গ্রামকে সেই ইতিহাস মনে রাখতে হবে। তারপর সেই আত্মার কণ্ঠ আমার ঘুমেও আসতে লাগল। কখনো হালকা ফিসফিস, কখনো কান্নার আওয়াজ। আমি বাঁচি, কিন্তু সেই কণ্ঠ আমাকে শিখিয়েছে, ভয় কেবল অজানার নয়, ভুল বোঝা এবং অবহেলার ফল। আমি এখনো রাতে একা থাকলে সেই কণ্ঠ শুনি। তবে এখন ভয় কেবল আতঙ্ক নয়, এটি একটি স্মরণ, একটি সতর্কবাণী। আমি জানি গ্রামে ফিরে আনা বস্তা শুধু তার স্মৃতি নয়, এটি আমাদের সচেতনতার প্রতীক। এই পাটে গল্পের মূল ভয় আরও গভীর হল। অশান্ত আত্মার কান্না কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজের ভুল বোঝা এবং অবহেলার প্রতিফলন। গ্রামে ফিরে আসার পরেও আমি আর আগের মতো শান্ত থাকতে পারিনি। প্রতিটি রাত আমার কাছে কেবল ঘুমের সময় নয়, বরং সেই কণ্ঠের পুনরাবৃত্তি। কখনো হালকা ফিসফিস, কখনো কান্নার আওয়াজ। আমি জানতাম আত্মা এখন শুধু কবরের মধ্যে নয়, আমার চারপাশের বাতাসে, ঘরের কোণে, প্রতিটি ছায়ায়। প্রথম কয়েক রাত আমি চেষ্টা করেছিলাম অস্বীকার করতে। মনে করতাম হয়তো মানসিক অবস্থা আমাকে বিভ্রান্ত করছে। কিন্তু হঠাৎ একটি রাত, ঘুমের মাঝখানে আমি দেখলাম ছায়ার মধ্যে ফ্যাকাশে চোখ জ্বলছে। এটি কেবল একটি দৃষ্টিভ্রম নয়, চোখগুলো আমাকে অনুসরণ করছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার ঘরের দেওয়ালগুলোই ধীরে ধীরে কবরের প্রাচীর হয়ে উঠছে। হঠাৎ সেই কণ্ঠ, নরম কিন্তু শক্তিশালী, তুমি আমাকে ভুলে যেও না, আমি এখন তোমার সঙ্গী। আমি দাঁড়িয়ে থাকলাম, আমার চারপাশে বাতাস নড়ছে। হঠাৎ দেখি আমার হাতের কাছে সেই বস্তা স্বয়ংক্রিয়ভাবে কম্পমান। চিঠি খুলে গিয়েছে এবং অদ্ভুতভাবে ফিসফিস শব্দগুলো চিঠির পৃষ্ঠায় ছড়িয়ে পড়ছে। শব্দগুলো পড়তে শুরু করলাম। সত্যি দেখেছ, আমি ছিলাম, তুমি দেখেছ। এই সময় আমি বুঝতে পারলাম আত্মা আমাকে শুধু ভয় দেখাচ্ছে না, এটি আমাকে জানাচ্ছে যা ঘটে গেছে তা ভুলে যাওয়া উচিত নয়। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ আমাকে মনে করিয়ে দিচ্ছে তার কষ্ট এবং আমার দায়িত্ব। পরবর্তী কয়েকদিন আমি লক্ষ্য করলাম, রাস্তায় হাঁটলে আমার পেছনে অদৃশ্য কিছু চলাফেরা করছে। কখনো ঘরে বসে থাকলে কণ্ঠ ফিসফিস করে পুরনো ঘটনাগুলো মনে করিয়ে দেয়। আমি কেবল শোনার চেষ্টা করি, কখনো চিৎকার করি না, কারণ আমি বুঝতে পারি চিৎকার করলে আমার নিজের ভয় আরও বাড়বে। একদিন সকালে আমি পুকুরের ধারে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো মাটির নিচ থেকে হালকা আলো বেরোচ্ছে।
আমি কাছে গিয়ে দেখলাম আগের কফিনের কাঠের টুকরো এবং বস্তার কিছু অংশ সেখানে। সেই সময় আবার কণ্ঠ, আমি এখানে ছিলাম, এখন তুমি বুঝেছ? আমি তখন বুঝলাম আত্মা শুধুই আমার সামনে নয়, এটি আমার জীবনের অংশ হয়ে গেছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, সব কিছু আমাকে সতর্ক রাখছে। এটি ভয়, কিন্তু ভয় নয় শুধুই, একটি সতর্কবার্তা। রাতে ঘুমানোর আগে আমি চেয়ার ধরে বসি, কণ্ঠ আবার আসে, তুমি ভাজেছ, কিন্তু আমার কণ্ঠ তোমার সঙ্গী, সতর্ক থাকো, ভুলে যেও না। আমি চোখ বন্ধ করি, ভয়, সহমর্মিতা এবং উত্তেজনা মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। আমি জানি এটি শেষ নয়, ক্লাইম্যাক্স এখনো বাকি। যে দিনগুলো কেটেছে, প্রতিটি রাত আমার কাছে একই ছিল, ছায়া, ফিসফিস আর সেই কান্নার আওয়াজ। আমি বুঝতে পারছিলাম আত্মা এখন পুরোপুরি আমার সঙ্গে জড়িয়ে গেছে। আমি যেখানেই যাই মনে হতো পেছনে কারোর পায়ের শব্দ, ঘরের ভেতরেও মনে হতো কেউ বসে তাকিয়ে আছে। এক রাতে আমি ঠিক করলাম, আর না। যদি সত্যি আত্মা আমাকে বেছে নিয়ে থাকে, তাহলে আমাকে কিছু করতে হবে। আমি কেবল এই ভয় বয়ে নিয়ে বাঁচতে পারবো না। তাই গভীর রাতে আবার সেই কবরস্থানে গেলাম। আকাশে মেঘ, চাঁদ নেই, হাওয়া স্থির। মনে হচ্ছিল গ্রামের প্রতিটি কুকুর, প্রতিটি পাখি নিস্তব্ধ। বাতাসে সেই একই স্যাঁতস্যাঁতে গন্ধ, যা প্রথম রাত থেকে আমাকে তাড়া করছে। কবরের কাছে দাঁড়িয়ে আমি চিৎকার করে বললাম, আমি এসেছি, তুমি যা বলতে চাও বলো, আমি আর ভয় পাচ্ছি না। কণ্ঠ সঙ্গে সঙ্গে এলো। এবার আগের মতো ফিসফিস নয়, বরং গভীর ও স্পষ্ট। তুমি আমাকে দেখেছ, তুমি বুঝেছ, এখন শেষ করো। আমি বুঝতে পারলাম শেষ মানে কি। আমাকে মুক্তির আচার সম্পন্ন করতে হবে, কিন্তু কিভাবে? আমি বস্তার ভিতর থাকা চিঠি, দাগের চিহ্ন আর ব্যক্তিগত জিনিস বের করলাম। আমি কবরের ওপর সব ছড়িয়ে দিলাম। আত্মা যেন হাওয়া থেকে বেরিয়ে এলো। আমার সামনে ধীরে ধীরে সেই মুখোশধারী আকার স্পষ্ট হলো। এবার মুখোশ নেই, সম্পূর্ণ মুখ দেখা যাচ্ছে। শুকনো ত্বক, গভীর চোখের গর্ত, ফ্যাকাশে আলো। কিন্তু তার কণ্ঠ আর আগের মতো নয়, শান্ত, ধীর আর ব্যথা ভরা। আমি আর থাকতে চাই না, আমাকে আলোতে নিয়ে যাও। আমি চারপাশে তাকালাম। হাওয়া হঠাৎ ঠান্ডা হলো। আমি কবরের পাশে মাটি সরালাম, জিনিসগুলো কবরের মধ্যে রেখে মাটি দিয়ে ঢেকে দিলাম। আমি মনে মনে প্রার্থনা করলাম, যা হবার তুমি শান্তি পাও, আমি যতটুকু পারি করেছি। ঠিক তখনই হঠাৎ একটি ফ্যাকাশে আলো চারদিক ভরে গেল। মনে হচ্ছিল কবরের নিচ থেকে আলো আকাশে উঠছে। সেই আত্মার চোখের গর্তের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। সে আমার দিকে তাকালো, মুখে ব্যথা আর শান্তির মিশ্র হাসি। তুমি আমাকে দেখেছ, তুমি আমাকে শুনেছ, এখন আমি মুক্ত। এই বলে সে ধীরে ধীরে বাতাসে মিশে গেল, আর সেই কান্নার আওয়াজ, ফিসফিস, সবকিছু এক মুহূর্তে নিস্তব্ধ। আমি দাঁড়িয়ে আছি, চারপাশে অন্ধকার, কিন্তু মনে হচ্ছে হাওয়া এবার অন্যরকম, হালকা, শান্ত। মাটির গন্ধ বদলে গেছে, আর কোনো কান্নার আওয়াজ নেই। আমি ধীরে ধীরে গ্রামে ফিরে এলাম। বস্তা আর আমার সঙ্গে নেই, কিন্তু মনে হচ্ছিল আমি একটি অদৃশ্য দায়িত্ব শেষ করেছি।
এরপরের দিনগুলোতে আমি আর সেই কণ্ঠ শুনিনি, তবে কখনো কখনো রাতে বাতাসে হালকা ফিসফিস শুনি, কিন্তু সেটা আর ভয়ের নয়, বরং কৃতজ্ঞতার, যেন কেউ ধীরে ধীরে বলছে, ধন্যবাদ। আমি বুঝলাম ভয় কেবল অজানা থেকে আসে। কখনো কখনো সেই অজানার মধ্যে কান্না, যন্ত্রণা আর ভুল বোঝাবুঝি থাকে, আর মানুষ যদি সেই ভয়কে মুখোমুখি হয়, তখনই মুক্তি মেলে। এখনো যখন কেউ আমাকে বলে, তুমি কি সত্যিই এমন কিছু দেখেছ, আমি শুধু তাকিয়ে থাকি। আমি জানি সবাই বিশ্বাস করবে না, কিন্তু আমি দেখেছি, শুনেছি আর অনুভব করেছি। কবরের সেই কান্নার আওয়াজ আর নেই, কিন্তু তার গল্প, তার স্মৃতি আর সেই রাতের শিক্ষা আমার মধ্যে রয়ে গেছে। যতদিন বাঁচি আমি তা ভুলব না।